নমস্কার এবং স্বাগত জানাই সকলকে আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। সকলকে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন এবং বিভিন্নভাবে উৎসাহ প্রদান করেন। আমি যে ভিডিওগুলো করি সবই স্টক মার্কেট রিলেটেড। আজও স্টক মার্কেট রিলেটেড একটি ভিডিও করতে যাচ্ছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপকামিং একটি আইপিও। এই আইপিওটি খুব ছোট একটি কোম্পানির আইপিও যার নাম হচ্ছে জিনকুসাল ইন্ডাস্ট্রিজ। একদম বলা চলে এটি একটি ছোট প্যাকেট বড় ধামাকা হতে যাচ্ছে আইপিওটি। কারণ কি আইপিওর জিএমপি এখন যা দেখতে পাচ্ছি 42% এর মতো। এবার এই জিএমপিটা কোনো আল্টিমেট বিষয় নয়, এটা যেকোনো সময় কমা বাড়া হয়ে থাকে। তবে এর থেকে কিছুটা ধারণা পাওয়া যায়। এবার যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করছি, সেই কোম্পানিটি আইপিওর অ্যাপ্লিকেশন পর্ব চালু হচ্ছে কিন্তু 25শে সেপ্টেম্বর থেকে এবং এই অ্যাপ্লিকেশন পর্ব চলবে আপনার 29শে সেপ্টেম্বর পর্যন্ত। যারা নতুন ইনভেস্টর, যারা স্টক মার্কেটে নতুন কাজ করেন, তারা অনেকেই আইপিওর প্রতি উৎসাহ দেখান। তাদের জন্য বলব বর্তমানে মার্কেটের যা পরিস্থিতি, সেখানে আইপিওতে হোল্ড করাটা ঠিক হবে না। সেজন্য বলব আইপিও অ্যাপ্লিকেশন করলে পরে সেটা শুধু লিস্টিং গেইনের জন্যই করবেন। আর যারা পুরনো ইনভেস্টর রয়েছেন, তাদেরকে আমার বলার কিছু নেই। তারা কিন্তু জানেন আইপিও যখন আসে নতুন মার্কেটে কেন আনে, কিসের জন্য আনে এবং কোন আইপিওতে কী ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হয় তাদের অনেকটাই জানা। যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখেন, তাদেরকে আমি আবার অবগত করতে চাই যে আপনারা জানেন আমি কোনো আইপিও সংক্রান্ত ভিডিও করলে পরে আইপিওর কী ডিটেইলস আমি তুলে ধরি। কোম্পানিটা কী ধরনের কাজ করে সেরকম এখানেও তুলে ধরবো এই কোম্পানিটা কী ধরনের কাজ করে এবং এর ফিনান্সিয়াল ডিটেইলস দেখব এবং তার সাথে, সাথে কোম্পানিটার কী রিস্ক রয়েছে, কী স্ট্রেংথ রয়েছে সেগুলো নিয়েও আপনাদের সামনে একটু আলোচনা আমি করব এই ভিডিও। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। কারণ কি আপনাদের ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়, আমি আশা করি আপনারা তাতে উপকৃত হন এবং কোনো ইনফরমেশন মিস হয়ে গেলে পরে অনেক সময়ই দেখা যাবে হয়তো আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন। আমার এই দেওয়া ইনফরমেশনগুলো অনেক সময়ই কিন্তু আপনাদের ভালো কাজে দেয়। সেটা আপনাদের কমেন্ট এবং বিভিন্ন লাইকের মাধ্যমে আমি কিন্তু সেটা বুঝতে পারি। তো চলুন শুরু করা যাক। আজকে যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করলাম, জিঙ্কুসাল ইন্ডাস্ট্রিজ, এই কোম্পানিটা কিন্তু একটা পুরনো কোম্পানি। এর ট্র্যাক রেকর্ড রয়েছে ৫০ বৎসরের। কিন্তু কোম্পানিটা কিন্তু এখনো ছোট রয়েছে। এর এর কিন্তু পিআর কোম্পানি মার্কেটে রয়েছে। কি ধরনের কাজ করে সেটা বুঝতে পারলে আপনারা কিন্তু বুঝে যাবেন এই পিআর কোম্পানিগুলো কি, কি। যারা স্টক মার্কেটে কাজ করেন তারা জানেন এই কোম্পানি যে কাজগুলো করে অন্য কোন কোম্পানি লিস্টেড রয়েছে তারা এই কাজগুলো করে। আমি সেটারও নাম পরবর্তীতে বলব। তো ১ম এই বলে নেই আইপিওর কি ডিটেইলস রয়েছে। আইপিওর অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে। এবার এর মধ্যে ইস্যু প্রাইস এর যে ব্যান্ডটা রয়েছে ৳১১৫ থেকে ৳১২১ আপনারা অ্যাপ্লিকেশন করলে কাট-অফ প্রাইস ৳১২১ তেই পড়বে এবং এখানে ফ্রেশ কাম অফার ফর সেল রয়েছে। অর্থাৎ কোম্পানির প্রমোটার কিছুটা নিজেদের স্টেক কিন্তু সেল করছে। তারপরে আবার কিছুটা কিন্তু ফ্রেশ ইস্যু রাখছে। এবার ফ্রেশ ইস্যু কতটা রয়েছে? ৳১০৪.৫৪ কোটি এবং এর ৳১১.৬১ কোটি রয়েছে কিন্তু অফার ফর সেল। তার মানে মোট কিন্তু আইপিওর যে পরিমাণ সেটা দাঁড়াচ্ছে টোটাল ইস্যু সাইজটা হচ্ছে ৳১১৬.১৫ কোটি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন ছোট একটি ইস্যু সাইজ। তার মানে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন যা পড়বে তার সাবস্ক্রিপশন রেট যদি আপনারা দেখবেন হিউজ থাকবে। কারণ কি এই ছোট ইস্যু সাইজে প্রচুর অ্যাপ্লিকেশন পড়বে। এখানেই আমরা একটা প্রাথমিক ধারণা কিন্তু পেয়ে যাই যে আপনার অ্যাপ্লিকেশন করলে পরে আপনার আইপিও অ্যালটমেন্ট পাওয়ার চান্সেস কিন্তু অনেকটাই কম। তাই ১ম এই বলে রাখবো যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের পরিবারের একাধিক অ্যাকাউন্ট থেকে কিন্তু করতে পারেন। তাহলে আপনার পাওয়ার প্রবাবিলিটিটা একটু বাড়তে পারে। তো চলুন কোম্পানিটা কি ধরনের কাজ করে সেটা একটু জেনে নেই। এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার এর সাথে যুক্ত যে ইকুইপমেন্টস বা মেশিনারিজ থাকে, সেই মেশিনারিজ গুলো নিজেরা তৈরি করে এবং তার সাথে, সাথে এরা পুরনো মেশিনারিজ কেনে এবং সেগুলোকে যদি রিফার্বিশড এর প্রয়োজন হয় অর্থাৎ ঠিকঠাক করার প্রয়োজন হয় সেটাকে আবার ঠিকঠাক করে তারপরে এরা কাস্টমারের কাছে বিক্রি করে। এদের মেইন কাস্টমার হচ্ছে বিভিন্ন এসএমই যে কোম্পানিগুলো রয়েছে এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার এর যে ইপিসি কাজগুলো করে, সেই ধরনের কোম্পানির কাছে এরা বিক্রি করে এবং তারপরে কিন্তু আফটার সেল এরা সার্ভিসও প্রোভাইড করে। শুধু যে এরা মেশিনারিজ বিক্রি করে সেরকমটা নয়। এরা তার সাথে, সাথে কিন্তু এদের লজিস্টিক এর কাজ করে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করার যে বিষয়গুলো থাকে সেরকম ইন্সট্রুমেন্ট গুলোকেও কিন্তু এরা ক্যারি করতে সাহায্য করে। তাছাড়াও এদের কাছে ওয়্যারহাউস রয়েছে যেগুলোকে এরা রেন্ট দেয়। রেন্ট দেওয়ার পরে সেখানে যে লোডিং, আনলোডিং এবং রক্ষণাবেক্ষণ, ইন্সুরেন্স এবং পেস্ট কন্ট্রোল এবং সিকিউরিটি এই ধরনের কাজগুলোও কিন্তু করে থাকে। অর্থাৎ কোন কোম্পানি তাদের ওয়্যারহাউস ভাড়া নিলে পরে তারা কিন্তু সাথে, সাথে এই যে সার্ভিস গুলো বললাম সেটাও কিন্তু প্রোভাইড করে। অর্থাৎ লেবার ও সাপ্লাই কিন্তু এরা করে থাকে। তার সাথে, সাথে সার্ভিসও কিন্তু প্রোভাইড করে। তার মানে কোম্পানিটা কিন্তু ভালো রকমের কাজ কিন্তু করে। ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হিসাবে এটার নাম আমরা জানি। তার সাথে, সাথে এরা কিন্তু ওয়্যারহাউস রেন্টে দেওয়া এবং যে এদের যে মেশিনারিজ গুলো আছে সেগুলোও কিন্তু রেন্টে দেয়। যেমন মাইনিং সেক্টরে বিভিন্ন যে হেভি এক্সকাভেটর, বিভিন্ন ধরনের যে বুলডোজার, তারপরে লোডার, হাইড্রোলিক যে এক্সকাভেটর গুলো আছে, এই যে যন্ত্রপাতিগুলো, ইন্সট্রুমেন্ট গুলো সেগুলো কিন্তু এরা ভাড়া দেয়। তার মানে কোম্পানিটা কিন্তু একটা ছোট কোম্পানি হলেও এদের কিন্তু ডাইভার্সিফিকেশন কিন্তু কাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে কোম্পানিটা
আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এরা কিন্তু এক্সপোর্ট করে। এদের যে মেশিনারিজ গুলো আছে তারা কিন্তু বাইরের দেশে এক্সপোর্ট করে। সেইরকম এক্সপোর্ট করার কান্ট্রির সংখ্যা হচ্ছে ৩০ টির উপরে কিন্তু কান্ট্রিতে এরা এক্সপোর্ট করে। তার মানে বুঝতে পারছেন এদের বিজনেসের ব্যাপ্তি কিন্তু ভালোই রয়েছে। এবার কি এরা মেশিনারিজ তৈরি করে? আপনারা নিশ্চয়ই আমার যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। বিভিন্ন রকমের যে বুলডোজার রয়েছে, জেসিবি রয়েছে, লোডার রয়েছে, তারপরে গ্রেডার, হাইড্রোলিক, ক্রেন এইসব কিছু কিন্তু এরা তৈরি করে। তৈরি করার সাথে সাথেও আবার কিন্তু পুরনো জিনিস কিনে সেটাকে রিফারবিশড করে আবার বিক্রি করে। এবার এরা যে নিজেদের প্রোডাক্ট গুলো তৈরি করে বিক্রি করে সেই ব্র্যান্ডটার নাম কিন্তু হেক্সএল। এটা গত সেপ্টেম্বর অর্থাৎ ২০২৪ এর সেপ্টেম্বরে এই ব্র্যান্ডটা এরা লঞ্চ করেছে এবং এরা কিন্তু মার্কেটে এদের প্রোডাক্ট কিন্তু বিক্রি করছে। অর্থাৎ মেশিনারিজ যেগুলো ইনফ্রাস্ট্রাকচার এ ব্যবহার হয় এরা নিজেরা তৈরি করে বিক্রি করছে। বিক্রি করছে কাদের কাছে? দেশীয় সংস্থা এবং বিদেশি সংস্থার কাছেও কিন্তু এরা বিক্রি করছে। সুতরাং পুরোপুরি কাজটা করে কিন্তু এই মেশিনারিজ নিয়ে এদের কাজকর্ম। এবার এই কোম্পানিটার পিয়ার ডিটেইলস বা এর কম্পিটিটর কোন কোম্পানি লিস্টেড রয়েছে যেমন অ্যাকশন কনস্ট্রাকশন বলে যে কোম্পানিটা আছে, তার সাথেও কিন্তু একে ফাইট করতে হবে। তারপরে আরেকটি কোম্পানি রয়েছে, তার নাম হচ্ছে ভিশন ইনফ্রা ইকুইপমেন্ট সলিউশন। এই কোম্পানিটার সাথেও এদেরকে কিন্তু ফাইট করতে হবে। আরেকটি কোম্পানি আছে সাংভি মুভার্স যারা কিন্তু ক্রেন রেন্টে দেয়। এই ধরনের কোম্পানির সাথেও কিন্তু এদেরকে ফাইট করতে হবে। তাছাড়াও এরা লজিস্টিক এবং ওয়্যারহাউসের যারা রেন্টে প্রোভাইড করে তাদের সাথেও কিন্তু একে ফাইট করতে হবে। অর্থাৎ ছোট কোম্পানি যাকে কিন্তু স্ট্রাগল করে বড় হতে হবে। এবার যদি এদের গ্রোথ যে হারে আমরা দেখতে পাচ্ছি সেই গ্রোথটাকে মেইনটেইন করে আগামীতে এই কোম্পানিটা বড় জায়গায় যেতে পারে। তবে আমরা যদি শুধু আইপিও কনসার্ন হিসাবে দেখি তাহলে আমাদের কিন্তু এখানে কনসেনট্রেট করতে হবে শুধুমাত্র লিস্টিং গেইন নেওয়ার জন্য। সেটা কেন বলছি? বর্তমান মার্কেট যা পরিস্থিতি, মার্কেটের একটা মানে ভোলাটিলিটি এমন একটা পর্যায়ে চলে গেছে, ইনডিসিসিভ মার্কেট। মার্কেট কোন দিকে যাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। যেকোনো আইপিও নতুন আসলে পরে আমরা তাতে অ্যাপ্লিকেশন করব কিনা এবং অ্যাপ্লিকেশন করে পাওয়ার পরে সেটাকে হোল্ড করব কিনা সেই বিষয়গুলো কিন্তু কিছু জিনিসের উপর নির্ভর করে। প্রথমত নির্ভর করে আমরা অ্যাপ্লিকেশন করব কিনা সেটা নির্ভর করে কিন্তু জিএমপি কত চলছে তার উপর। অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম কি রয়েছে সেটা দেখা প্রয়োজন। দ্বিতীয়ত অ্যাপ্লিকেশন পর্ব চালু হওয়ার পরে অন্তত সেকেন্ড ডে যেদিন অ্যাপ্লিকেশন পর্ব চলবে সেদিন অন্তত পর্যন্ত দেখা উচিত যে সাবস্ক্রিপশন রেট কি রয়েছে এবং যেদিন অ্যাপ্লিকেশন পর্ব চালু হবে তার আগের দিন অ্যাঙ্কেল লিস্ট পাওয়া যায়। আপনারা ওয়েবসাইটে গিয়ে অ্যাঙ্কেল লিস্টটা দেখে নিতে পারেন। কোন বড় ইনস্টিটিউট আছে এরা ইনভেস্ট করতে যাচ্ছে এই কোম্পানিটিতে সেটাও একটু দেখার প্রয়োজন কিন্তু রয়েছে। এবং সর্বোপরি যেটা দেখার কথা সেটা হচ্ছে যেদিন লিস্টিং হবে সেটার সেই দিনের মার্কেট সেন্টিমেন্ট কি রয়েছে বা তার আগে পরে মার্কেট সেন্টিমেন্ট কিরকম রয়েছে সেটা না জেনে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে যান হয়তো গ্রে মার্কেট প্রিমিয়াম শুধু দেখে তখন কিন্তু একটা আপনার লসের সম্ভাবনা থাকে। তবে যেকোনো আইপিওতে অ্যাপ্লিকেশন যখন করবেন সেই দিনটায় যদি 20% এর উপরে থাকে জিএমপি সেখানে একটা অ্যাপ্লিকেশন করার ডিসিশন নিতে পারেন। তবে যারা নতুন ইনভেস্টর তাদেরকে বারবারই বলব আপনারা অ্যাপ্লিকেশন করলে লিস্টিং গেইনের জন্যই করবেন। এবার এই কোম্পানিটার ফিন্যান্সিয়াল যদি আমরা একটু দেখি, কোম্পানির ফিন্যান্সিয়াল দেখে আমরা যেটুকু বুঝতে পারছি কোম্পানি কিন্তু একটা ভালো রকমের প্রফিট গ্রোথ কিন্তু দেখিয়েছে। যদি আমরা এই টেবিলটার মধ্যে একটু লক্ষ্য রাখি তাহলে একটু দেখতে পারবো যে এর প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি দেখবেন প্রথম ২০২৩ সালে ছিল মার্চে 10.11 এবং পরবর্তীতে যেটা হয়ে দাঁড়িয়েছে 18.64 ক্রোর। তারপরে কিন্তু আবার ৩১শে মার্চ ২০২৫ এ যেটা দেখতে পাচ্ছি এখানে 19.14 ক্রোর। তার মানে প্রফিট আফটার ট্যাক্স কিন্তু গ্রোথ হয়েছে। তার সাথে কিন্তু এর বোরোইং আছে। এবার এর যে বোরোইংটা আছে এখানে এরা এই বোরোইংটা যদি শোধ করে দেয় তাহলে কিন্তু কোম্পানিটা ভালো রকমের গ্রোথ দেখাতে পারে। কিন্তু কোম্পানির বোরোইং থেকে এরা কিন্তু ক্যাপেক্স করবে। বিভিন্ন খাতে এরা ক্যাপেক্স করার চেষ্টা করছে। করবে হয়তো। যেটা এখানে ইনফরমেশন যেটুক পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে এরা ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ানোর জন্য এরা কি করবে? কিছু জিনিসপত্র যন্ত্রপাতি কিনবে, কিছু লজিস্টিক এ কাজে লাগাবে এবং এক্সপোর্ট আ উম করবে। তার জন্য কিছু যন্ত্রপাতি এরা কিনবে এবং অ্যা এছাড়াও আরো কিছু জেনারেল কর্পোরেট পারপাস অর্থাৎ ব্র্যান্ডিং এর জন্যে, অ্যাডভার্টাইজমেন্ট এর জন্যে, অফিস এক্সপানশন এর জন্যে এবং কিছু টাকা এদের হাতে কিন্তু রাখবে। তার সাথে যদি এরা বোরোইংটা ক্লিয়ার করে দিত তাহলে হয়তো এদের প্রফিটেবিলিটি টা বাড়ত। কিন্তু কোম্পানি সেরকম কিছু আমি এখানে লক্ষ্য করতে পারছি না। যাই হোক আমার কাছে যেটুকু ডাটা এভেইলেবল আছে সেটুকু থেকেই আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম। তবে কোম্পানির যদি বা অন্যান্য যে রেশিওস গুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেই। তাহলে আমাদের কিন্তু একটা ধারণা হবে যে কোম্পানিটার ভ্যালুয়েশন অনুসারে কোন জায়গায় রয়েছে। সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ROE এবং ROCE কিন্তু ভালো রয়েছে কোম্পানি। ROE যে কোম্পানির ১৪-১৫% এর উপরে থাকে সেটা কিন্তু ভালো কোম্পানি বলেই বলা হয়। এখানে ২৮.৩০ দেখতে পাচ্ছি এবং ROCE দেখাচ্ছে হলো 18.39 দুটোই কিন্তু ভালো আমরা দেখতে পাচ্ছি। ডেট টু ইকুইটি 0.58 একের নিচে রয়েছে যেটা আমি একটু আগেই বললাম ডেট কত কিছুটা আছে কোম্পানিটার। তারপরে আপনারা এখানে দেখুন ইপিএস রয়েছে 6.43 এবং পোস্ট আইপিও ইপিএস দাঁড়াচ্ছে 4.99 মানে ৫ এর মতো। এবং পিই রয়েছে 18.8 এবং পিই রয়েছে আফটার আইপিও আসার পরে মানে পোস্ট আইপিওতে 24.26 মোটামুটি ভ্যালুয়েশন অনুসারে ওকে আমার কাছে মনে হচ্ছে। এবার সবথেকে বড় পজিটিভ বিষয় হচ্ছে কোম্পানিটার যে
এর যে ডাইভার্সিফিকেশন অফ বিজনেস সেটা কিন্তু দুর্দান্ত, এবং ছোট কোম্পানি যখন মার্কেটে আসে তখন কিন্তু আগামীতে গ্রো করার প্রচুর চান্সেস থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। আরেক রিস্ক কি রয়েছে? রিস্ক যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা যদি আমি আপনাদের সামনে একটু তুলে ধরি তাহলে এরকম হয় গ্লোবাল ডিপেন্ডেন্সি। 30 প্লাস কান্ট্রিতে এরা বিজনেস করে। তার মানে গ্লোবাল ট্রেড এ যদি সমস্যা হয় তখন কিন্তু একটা এরা সমস্যা ফেস করতে পারে। তারপরে হলো কনসেনট্রেশন অফ বিজনেস, মানে কিছু নির্দিষ্ট কান্ট্রির মধ্যেই বেশি বিজনেস করছে আর অন্যান্য কান্ট্রিতে প্রেজেন্স রয়েছে কিন্তু সেখানে বিজনেসটা অনেকটা কম। তার মানে ৫-৬ টি কান্ট্রির উপর বেশি, বেশি করে এদের ডিপেন্ড করতে হচ্ছে যদিও এদের 30 প্লাস কান্ট্রিতে বিজনেস রয়েছে। সেই জায়গায় কিন্তু একটা বিজনেস কনসেনট্রেশন এর একটা রিস্ক কিন্তু থেকে যায়। এরপর কম্পিটিশন তো আমি আগেই বললাম এর পিয়ার কোম্পানি রয়েছে, অ্যাকশন কনস্ট্রাকশন, তারপরে আমি যেটা বললাম ভিশন ইনফ্রা ইকুইপমেন্ট আ আ বা সলিউশন যে কোম্পানিটা রয়েছে, তারপরে সানভি মুভার্স রয়েছে। এগুলো কিন্তু ভালো, ভালো কোম্পানি অলরেডি মার্কেটে লিস্টেড প্লেয়ার। তারপরে ব্র্যান্ড রিস্ক রয়েছে। নতুন যে ব্র্যান্ডটা এরা লঞ্চ করেছে হেক্স এল বলে যে ব্র্যান্ডটি গত সেপ্টেম্বর ২০২৪ সেই ব্র্যান্ডটাকে মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে তার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে আগামী পথ চলায় কোম্পানিটার। এবার এই যে ইন্সট্রুমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার এর সাথে যুক্ত যে মেশিনারিজ এরা নিয়ে ব্যবসা করে, এই ধরনের ব্যবসায় কি হয়? এরা হয়তো কারো কাছে সেল করল প্রোডাক্টটা। এবার সেই টাকা যদি আ থাকে, ধারে পড়ে থাকে, অর্থাৎ দেখা গেল তাদের টাকাটা পেতে অনেক দেরি হচ্ছে। তারা পেমেন্ট দেরি করে করছে। তখন কিন্তু এদের হাতে ওয়ার্কিং ক্যাপিটাল কমে আসে। সেই জায়গায় যদি একটা রিস্ক থাকে, মানে এই কোম্পানিগুলো কাজ করতে হিউজ ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন হয় এই ধরনের কাজ করতে গেলে পরে। সেই জায়গায় যদি আ যাদের কাছে বিক্রি করবে তারা যদি পেমেন্ট করতে দেরি করে দেয়, তখন কিন্তু এদের নানান রকম যে কাজকর্মগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার এ কিন্তু সমস্যা হয়ে যাবে ক্যাপেক্স এ। সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা একটু কিন্তু রিস্ক রয়েছে। তবে বারবারই একটা কথা বলছি যে এখানে লিস্টিং গেইন এর জন্য অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এবার আপনাদের টাকা আপনারা সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন যে আ সিকিউরিটিজ এজেন্সি গুলো আছে তারা কিন্তু বিভিন্ন রকমের ভার্ডিক্ট দিয়েছে। কেউ যেমন এসবিআই সিকিউরিটিজ বলেছে বাই ফর লং টার্ম, এবং অন্যান্য সিকিউরিটিজ কেউ নিউট্রাল দিয়েছে, কেউ সাবস্ক্রাইব করতে বলেছে। এই বিষয়গুলো কিন্তু রয়েছে। সুতরাং আপনাদের সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে যেহেতু এখানে জিএমপি একটা ভালো রকম দেখতে পাচ্ছি এবং কোম্পানির একটা ডিমান্ড থাকতে পারে স্বল্প, যেহেতু ইস্যু সাইজ এবং সেখানে একটা সাবস্ক্রিপশন হিউজ হবে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিএমপি ভালো রকম দেখাতে পারে। সেজন্য লিস্টিং গেইন এর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আমিও ঠিক সেইজন্যই করব, এবং আরেকটা রিকোয়েস্ট, আপনাদের যা টাকা আছে সব দিয়ে অ্যাপ্লিকেশন করতে যাবেন না। আমার মনে হয় ১ লট অ্যাপ্লিকেশন করাই যথেষ্ট যারা নতুন ইনভেস্টর, এবং যারা পুরনো ইনভেস্টর রয়েছেন তাদেরকে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবেন কতটা কি করবেন। কিন্তু আমি নতুন ইনভেস্টরদের জন্য বলব একই লটে অ্যাপ্লিকেশন করাই মনে হয় শ্রেয় হবে, এবং পারলে পরে আপনার ফ্যামিলির আরো যদি কারো ডিম্যাট অ্যাকাউন্ট থাকে সেখান থেকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো ভিডিওটি অনেক লেন্দি। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নতুন যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও ধন্যবাদ। ভালো থাকবেন।